নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। মুখোমুখি অনুষ্ঠানে প্রত্যেকবারই কোনো একজন বিশিষ্ট ব্যক্তিত্বের মুখোমুখি হই আমরা, যার কাছ থেকে সাম্প্রতিক রাজনৈতিক যে পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা বারেবারই মুখোমুখি হয়েছি এই চলতি লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভার ভোট পর্ব চলাকালীন বিভিন্ন মানুষের সম্মুখীন হয়েছি, তাদের মতামত নিয়েছি ঠিক কি হতে পারে এবারের লোকসভা নির্বাচন এবং কি হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আমরা কথাবার্তা বলেছি। কিন্তু আজকের মুখোমুখি একটু অন্যরকম, কারণ আজ এমন একটা দিন যা ঠিক একদিন আগে অর্থাৎ গতকালই শেষ হয়েছে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট দান পর্ব। এবারে আমাদের অপেক্ষা করতে হচ্ছে, মাঝে আর মাত্র একটা দিন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে, হ্যাঁ অবশ্যই সেই মঙ্গলবারের অপেক্ষা করতে হচ্ছে, যেদিন কেউ কেউ মঙ্গল আশঙ্কা করছেন, কেউ কেউ অমঙ্গল আশঙ্কাও করছেন, কারণ সেদিন ভোটের রেজাল্ট বেরোবে, অর্থাৎ দেশের 543টি লোকসভা আসনের ফলাফল প্রকাশিত হবে সেদিন। সেই ভোট গণনার দিন আমাদের অবশ্যই নজর রাখতে হবে, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা বিষয়ের দিকে একটু নজর রাখা যেতেই পারে। সেটা হচ্ছে যে ভোটটা ঠিক কেমন হলো। এবারে এই 7 দফা নির্বাচন, গোটা দেশে যেমন 7 দফা নির্বাচন হয়েছে, সব রাজ্যে তো আর 7 দফা নির্বাচন হয়নি, পশ্চিমবঙ্গে 7 দফা নির্বাচন হয়েছে। আর সেই 7 দফা নির্বাচনের মধ্যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি, সব কিছুরই সম্মুখীন হতে হয়েছে পশ্চিমবঙ্গের জনসাধারণকে। সুতরাং পশ্চিমবঙ্গের নিরিখে যেমন দেখবার চেষ্টা করব, তেমনি গোটা দেশের নিরিখেও দেখবার চেষ্টা করব। এবারের নির্বাচনের আগে বেশ কিছু ইস্যু ছিল, এবারের নির্বাচন চলাকালীন বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে, এবং একেবারে শেষ পর্বে এসেও কয়েকটি ইস্যু, অবশ্যই মাথা ঘামানোর মতন ইস্যু সামনে এলো। এমনকি এক্সিট পোল, অনেকগুলি এক্সিট পোল এই মুহূর্তে আমাদের সামনে, আর সেই সমস্ত এক্সিট পোলগুলিতেও বেশ কিছু ইস্যু উঠে আসছে। সেই সব কিছু নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, আলাপ করিয়ে দেবো তাঁদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা শিক্ষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমি দুই রাজনৈতিক বিশ্লেষককেই স্বাগত জানিয়ে একদম শুরু করব এই জায়গাটার থেকে। সেটা হচ্ছে যে আলোচনা মানে আমরা সাধারণত যেরকমটা দেখতে পাই সেটা হচ্ছে নানান রকম তর্কের চাপানুতোর। সেই তর্কের চাপানুতোর আজ নয়, আজকে আমরা একটু বুঝবার চেষ্টা করব সত্যি সত্যি ভোটটা কেমন হলো, একটু প্রোজ অ্যান্ড কনস দুদিকেই একটুখানি দেখবার চেষ্টা করব, ইতিবাচক দিক নেতিবাচক দিক সবটাই বুঝবার চেষ্টা করব। আমি প্রথমে যাব ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে, জানতে চাইব যে এবারের ভোটটা ঠিক কোন কারণে বিশেষ হয়ে উঠলো তার কাছে। সবাইকে নমস্কার, তোমার দর্শকদের নমস্কার, এবং আমার বন্ধু জয়দেবকেও নমস্কার জানাই। প্রথমে যেটা বলি সেটা হলো যে হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে 44 দিন, প্রায় 6 সপ্তাহ ভোট, এটা কিন্তু অভূতপূর্ব। মানে অনেকটাই বলা যায় ডান্স অফ ডেমোক্রেসি, বাট এটা অনেকটা এক্সট্রাভেগেন্সা হয়েছে আর কি। মানে 44 দিনের ঘটনার ঘনঘটা 6 সপ্তাহ ধরে চলেছে, এবং 543টা ভোট কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কাছাড়, এবং এই দগ্ধ তাপপ্রবাহ, এবং মাঝে 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 যে একবার তুমি যথার্থই উল্লেখ করেছো যে এর মধ্যে একটা সাইক্লোনও হলো। ন্যাচারালি 44 দিনের লম্বা স্প্যানের মধ্যে তো প্রকৃতিরও তারতম্য ঘটবে। সুতরাং ডেফিনেটলি এটা একটা সত্যি, আমি প্রথমেই ভারতের গণতন্ত্র প্রিয় মানুষকে অনেক অনেক অভিনন্দন জানাই যে তারা ধৈর্যের সাথে 44 দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে ভোট দিয়েছেন। 7 দফায় ভোট হয়েছে, সারা ভারতবর্ষে ভোট হয়েছে। কোথাও কোথাও টার্নআউট একটু কম হয়েছে, কোথাও বেশি হয়েছে। অন অ্যান অ্যাভারেজ কিন্তু যদি আমরা একদম স্ট্যাটিস্টিক্স যাই, প্রায় কিন্তু 60% মতো ভোট কম বেশি পড়েছে। পশ্চিমবঙ্গে চিরকালই ভোট পড়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে ভারতবর্ষেতে। এবারও কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের হার অনেক বেশি ছিল। সুতরাং এই একটা অভূতপূর্ব গণতান্ত্রিক প্রক্রিয়া এতদিন ধরে চললো, সেই জন্য দেশের গণতন্ত্র প্রেমী মানুষকে অনেক অনেক অভিনন্দন। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা লড়াই করেছেন, ডেফিনেটলি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু মোটের ওপর আমি যেটা বলবো যে এবারের নির্বাচন কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে। সেই ধরনের রক্তক্ষয় বা সেরকম জীবনহানি বা প্রাণহানি হয়নি। স্পেশালি ভারতবর্ষের অন্যান্য জায়গায় তো অনেকটাই শান্তিপূর্ণ ভোট হয়েছে, পশ্চিমবঙ্গে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তাহলেও বলবো তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে কিন্তু গত বেশ কয়েকবার যেরকম আমরা ভোটের ছবি দেখেছি তার থেকে কিন্তু চিত্রটা অনেক ভালো, অনেক পরিষ্কার, অনেক ভালো। এত বড় রাজ্য, এত লক্ষ লক্ষ ভোটার, এতগুলো দল, এত ইস্যু, সো ন্যাচারালি কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এবং চিরকালই যেটা ঘটে থাকে এবারও হয়েছে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বিরোধীরা করেছেন।
তার কিছু সারবত্তা হয়তো রয়েছে, কিছু ক্ষেত্রে নেই হয়তো। সুতরাং এই ভোটটা কিন্তু সত্যি খুব একটা ইন্টারেস্টিং ভোট হলো। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যে আমরা কিন্তু একটা ওই ইংরেজিতে বলে ক্রুশিয়াল জাংচারে রয়েছি 2024 সাল। এবং এই 2024 সাল থেকে ভারতবর্ষের যদি আমরা অর্থনৈতিক বিকাশ বা ভারতবর্ষের পজিশন ইন ইন্টারন্যাশনাল স্পেয়ার যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ একটা পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। শাসক দল দাবি করছে আগামী 10 বা 15 বছরের মধ্যে বা ম্যাক্সিমাম 20 বছর, মানে 20টা বাজেটের মধ্যেই কিন্তু ভারত ডেভেলপ নেশনস এর তকমা পেতে চলেছে, শাসক দল দাবি করছে। যদিও বিরোধীদের দাবি যে অনেক ক্ষেত্রেই যে বেসিক জিনিসের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়নি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটেছে, জিনিসপত্রের দাম ভীষণভাবে বেড়েছে। এবং দেশের মধ্যে একটা অদ্ভুত ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বেসরকারি করণের দিকে দেশ এগিয়ে চলেছে, বিরোধীদের অভিযোগ। তার কিছু সারবত্তাও হয়তো রয়েছে, যেক্ষেত্রে ইকোনমিক্স এর মধ্যে একটা বড় চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। সাবসিডিটা কমতে শুরু করেছে বিভিন্ন সেক্টরে। শাসক দল দাবি করছেন যে সাবসিডি দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না। তার ইতিহাসও আমরা দেখেছি, পশ্চিম ইউরোপের দেশগুলো কিন্তু তাদের জিডিপি অনেক হাই, বিকজ সাবসিডি কনসেপ্টটা নেই। পূর্ব ইউরোপের দেশ বা অন্যান্য দেশ যারা সাবসিডি নির্ভর তারা কমেছে। সুতরাং এই লড়াইটা চলছেই। সুতরাং ভারতবর্ষ একটা অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে ভারত একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করার চেষ্টা করছে, কিন্তু এখনো কিন্তু আমাদের অনেক বেসিক রিকোয়ারমেন্ট এখনো ফুলফিল হয়নি, সেটাও সত্যি। সুতরাং এরকম একটা সন্ধিক্ষণ এবারের ভোটটা। এবং তার সঙ্গে যেটা বলতে পারি একটা অ্যাডেড পার্ট, সেটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু চিরকালই ভোটটা কিন্তু জাতিভিত্তিক সংরক্ষণ ভিত্তিক ভোট হয়েছে। এবার কিন্তু একটা আরো বড় জিনিস যেটা হতে চলেছে বা হতে দেখছি আমরা, সেটা হচ্ছে ধর্ম কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করছে। এবং এই ধর্মীয় মেরুকরণ কিন্তু এবারের ভোটের একটা বড় ইস্যু। সেটা কিন্তু ভোটের রেজাল্টই আমরা বুঝতে পারবো। ওপিনিয়ন পোল বহু ক্ষেত্রেই বলেছে কোন একটি দলকে এগিয়ে রেখেছে এবং একটি দলকে পিছিয়ে রেখেছে, কনসিস্টেন্টলি একটি দলকে এগিয়ে রেখেছে প্রায় সমস্ত ওপিনিয়ন পোলগুলো। যদি ওপিনিয়ন পোলের সারবত্তা সম্পর্কে আমি সম্পূর্ণভাবে সহমত না হলেও অনেকটা সহমত, যেই জন্য বিকজ ওপিনিয়ন পোলের কতগুলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হয়, তাকে বলা হয় স্যাম্পল সাইজ। ভারতবর্ষের মতো দেশে যেখানে তোমার 969 মিলিয়ন ভোটার আছে, সেক্ষেত্রে হয়তো ওই 1 লক্ষ বা 2 লক্ষ বা 3 লক্ষ স্যাম্পল অনেক সময় অ্যাডিকুয়েট নয়। এবং সেই স্যাম্পলের ক্ষেত্রেও যেটা করা হয়, সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, ভোট অ্যাভারেজ দেখা হয়, তারপর সেটাকে ডেভিয়েশন করা হয়, তারপর সেটাকে কোরিলেট করা হয়। অনেকগুলো প্রসেস রয়েছে। সুতরাং প্রথমেই বুঝতে হবে যে আমাদের স্যাম্পল সাইজটা কিন্তু অনেক কম, যেখানে প্রায় 969 মিলিয়ন ভোটার, সেক্ষেত্রে আমি মাত্র 1 লক্ষ স্যাম্পল বা কোনো জায়গায় কোনো সংস্থা 2 লক্ষ, 3 লক্ষ, ম্যাক্সিমাম 3 লক্ষ স্যাম্পল নিয়ে কাজ করেছে। দ্বিতীয়ত আরেকটা সমস্যা হলো অনেক ক্ষেত্রে এই স্যাম্পলটা ভুল হয় এই কারণেই, স্যাম্পলটা যদি বা ঠিক হয়, প্রপোর্শনেট হয় বা স্ট্রাটিফাইড হয়, কারণ হচ্ছে এই সার্ভে গুলো করা হয় ভোটের 2-3 মাস আগে। ধরে নেওয়া যায় আমাদের এপ্রিলের 17 তারিখ ভোট শুরু হয়েছে, এপ্রিলের গোড়ার দিকে কিছু স্যাম্পল সার্ভে হয়েছে, মার্চে হয়েছে, ফেব্রুয়ারিতে হয়েছে। সুতরাং বহু ক্ষেত্রে কিন্তু ইস্যু পরিবর্তন হয় এবং শেষ মুহূর্তে ইস্যু কিন্তু বড় ফ্যাক্টর হয়ে যায়। এই 2-3% সুইংও যদি এই স্যাম্পল থেকে ডেভিয়েট করে যায়, তাহলে কিন্তু অনেক সময় আমরা ওপিনিয়ন পোলকে ভুল হতে দেখেছি। সেটা আমাদের কয়েকটা রেজাল্ট আছে আর এক্সাম্পল রয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওপিনিয়ন পোল মিলেছে, প্রায় 70% ক্ষেত্রে মিলেছে, 30% ক্ষেত্রে মেলেনি। আরেকটা বড় হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, আমি যেহেতু মিডিয়া পড়াই, একটা থিওরি আছে মিডিয়ায়, তাকে বলে স্পাইরাল অফ সাইলেন্স থিওরি। ধরা যাক কোনো একজন ভোটার কোন একটা রাজনৈতিক দলের এলাকাতে থাকে বা তার গরিষ্ঠতা রয়েছে, সে যখন ভোট দিয়ে বেরোচ্ছে, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, আপনি তাকে ইস্যু নিয়ে জিজ্ঞেস করা হয়, সে হয়তো যাকে ভোট দিয়েছে তার বিপরীতটাও বলতে পারে, বিকজ আউট অফ ওই এটাকে বলে স্পাইরাল অফ সাইলেন্স, আউট অফ ফিয়ারফুল। সুতরাং এই এরর ফ্যাক্টর গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই এরর ফ্যাক্টর গুলো ভীষণ কাজ করে, অনেক ক্ষেত্রে আবার ইচ্ছে করে অনেকে কিন্তু ভুল তথ্য দেয়। সুতরাং এই এরর ফ্যাক্টর গুলো কিন্তু ভীষণ ভাবে কাজ করে এবং এই এরর যদি 2-3% এরর ফ্যাক্টর কিন্তু বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু সার্ভে উল্টে যায়। তবে হ্যাঁ, এটা ঘটনা বিগত 4 থেকে 5টা ইলেকশনের আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখেছি, প্রায় 75% থেকে 75 to 80% ক্ষেত্রে কিন্তু মিলেছে, তবে মেলেনি তেমন ঘটনা ঘটেছে। এবারে দেখা যাক কি হতে চলেছে। আমি আপনার চ্যানেলে প্রোগ্রাম করছি কিছুদিন আগেই, সেখানে আমি যেটা বলেছিলাম, আজকে মোটামুটি দেখতে পাচ্ছি সেই সার্ভেটা তাই বলছে মোটামুটি পশ্চিমবঙ্গের নিরিখে। বাট এবারের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরোধী দলের অস্তিত্বের পক্ষে একটা বড় গুরুত্বপূর্ণ, বিকজ অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতবর্ষে বিরোধী দল কিন্তু ভীষণ ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। ভীষণ ভাবে একটা INDI এর জোট হয়েছিল, কিন্তু সেই জোটটার যা এক্সিট পোল এবং ওপিনিয়ন পোল বলছে, তারা হয়তো ক্ষমতায় আসছে না। আমি আগেই বলে দিচ্ছি, ওই
আগে আপনাকে বলে দিচ্ছি, একটা স্ট্যাটুটরি ওয়ার্নিং আমি আগেই দিয়েছি যে সবসময় এক্সিট পোল বা ওপিনিয়ন পোল মেনে না। যদি ধরে নেয় তর্কের খাতিরে মিলে যায়, তাহলে কিন্তু এটাও কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব শুভ হতে চলেছে না, হচ্ছে না। যে যদি বিরোধীরা ওই 120 বা 125 বা 130 বা 150-এ থেমে যায়, তাহলে কিন্তু একটা ওই বিরোধী শূন্য গণতন্ত্র হতে চলেছে আবার। সেটাও কিন্তু খুব একটা ভালো নয়, সেটাও খুব একটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। সুতরাং আমার প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে, যেটা আমি আগেও বলেছিলাম, তার পুনরাবৃত্তি ঘটাচ্ছি, যে এইবারের ভোট কিন্তু যদি শাসক দল যারা ক্ষমতায় রয়েছেন তারা যদি ভোটে যেতেন, মানুষের তাদের উপর প্রত্যাশা অনেক বাড়বে এবং তারা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তাদেরকে পালন করতে হবে এবং বেশ। তার মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক প্রতিশ্রুতি, একটা হচ্ছে দেশকে এগিয়ে নেওয়া যায় এবং দেশের যে বেসিক রিকোয়ারমেন্ট, এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, যেগুলো বেসিক রিকোয়ারমেন্ট, তবেই একটা দেশ স্বাবলম্বী হয়। শুধুমাত্র অস্ত্র রপ্তানি করে বা অস্ত্র বানিয়েই সে বড় হতে পারে না। বা ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি জেনারেল যদি আমি পার্মানেন্ট সিটও পাই, সেটা থেকে গুরুত্বপূর্ণ দেশে ক্ষুধা কমলো কিনা, দারিদ্র্য কমলো কিনা এবং খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। এবং দ্রব্যমূল্যটাকে যেন নিয়ন্ত্রণ করতে পারে, সেটাই আমাদের যেই সরকারে আসে তার কাছে আমাদের প্রত্যাশা। রাইট, আমি এবার জয়দেব ঘরের কাছে যাব। ধর্ম, রাজনীতি, ধর্মীয় মেরুকরণ, এই বিষয়গুলো যেমন এবারের ইস্যু হিসেবে উঠে এসেছে, তেমনি দুর্নীতি এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে উঠে এসেছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, যেগুলো বেসিক নিড, সেই বিষয়গুলো তো উঠে এসেছেই। এবং সেই সঙ্গে সঙ্গে এবারের নির্বাচনে আরও একটি ইস্যু একদম নির্বাচনের ঠিক আগে আগে এসে পড়লো, এবং সেই ইস্যুটি সেরকমভাবে সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে পড়লো না হয়তো, কিন্তু বাংলা জুড়ে বেশ খানিকটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করলো। এবং স্বয়ং প্রধানমন্ত্রী, যিনি নিজেও ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী, প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তিনিও এসে সেই ইস্যুটিকেই বারংবার তার বক্তব্যে তুলে ধরলেন। সেটি হচ্ছে সন্দেশখালী। গত মার্চ মাসে যে ঘটনাটি ঘটল, ঠিক এপ্রিলে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে আগে যে ঘটনাটি ঘটল, সেই ঘটনাটির প্রভাবও বেশ কিছুটা পড়েছে এবারের নির্বাচনে, এরকমটাই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। আমি একটু আসবো সামগ্রিকভাবে জয়দেব ঘোষ, কেমন দেখলেন এই ভোটকে, 2024-এর ভোট যেটা গতকালই সমাধা হলো? দেখুন, এবারের ভোট শুরু হয়ে গেছিল জানুয়ারি মাসের রাম মন্দির উদ্বোধন থেকে। শাসক দল ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছিল রাম মন্দির 370, কিন্তু আমরা দেখলাম ঠিক তারপরেই যখন ইলেকটোরাল বন্ডের কেলেঙ্কারি এবং বিজেপি প্রধানমন্ত্রী, যিনি বলেন আপাদমস্তক তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেন না, কিন্তু তিনি দুর্নীতি পরায়ণ আপাদমস্তক, এটা ইলেকটোরাল বন্ড থেকে প্রথম প্রমাণ হওয়ার সাথে সাথেই কিন্তু ওনার যে ব্যক্তিগত মোদি ম্যাজিক বা মোদি ম্যানিয়া, সেটার উপরে কিন্তু ডেন্ট করলো। সারা ভারতবর্ষ বুঝতে শিখলো, দেখতে শিখলো যে আরে না, মোদিও দুর্নীতি করে এবং চূড়ান্ত দুর্নীতি করে, এবং সারা ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতি ইলেকটোরাল বন্ড। ঠিক তারপরেই তারা দেখলো ভ্যাকসিনের যে বিষ শরীরে ঢুকিয়ে দেওয়া কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের রিপোর্ট, এবং তারপরে তারা জানলো যে 370 ধারা করে কাশ্মীরে যে একটা ঝড় বইতে চাইছে দেশে, সেই 370 ধারা লাগু হয়েছে যে কাশ্মীরে 1966 সালের পরে সেই কাশ্মীরের 3টে আসনে বিজেপি প্রার্থী দিল না, বিজেপি পালিয়ে এলো। এবং দেখলো সোনাম ওয়াংচুকের অনশন লাদাখের জন্য, সেখানে কিভাবে সাইলেন্ট রইল বিজেপি। এবং তার সঙ্গে এবারের সব থেকে যেটা বড় হলো, ন্যারেটিভটা কিন্তু কন্ট্রোল করলো বিরোধীরা। অর্থাৎ মোদি যতবার মঙ্গলসূত্র, ভেজ, বকরি, আপনার বাকি হিন্দু মুসলমান করেছে, এবং তার সঙ্গে মহাত্মা গান্ধীকে উনি প্রধানমন্ত্রীর আগে হওয়ার আগে দেশের কেউ চিনত না, এইসব যে করে গেছেন, তাতে কিন্তু প্রমাণ হয়েছে যে ওনার যে সেট ন্যারেটিভ রাম মন্দির এবং 370, সেগুলো ধোপে টিকছে না। যার জন্যই ওনাকে মাছ, মাংস, মাটন, মঙ্গলসূত্র, ভ্যাঁস, বরখরি, মহিষ, হিন্দু মুসলমান করতে হয়েছে। কারণ এবারে স্ট্রং অপোজিশন উনি সেট করেছেন। তার কারণ দেখুন, মহারাষ্ট্র সব থেকে ডিসাইসিভ, সেখানে কিন্তু চূড়ান্ত ভাবে এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস সুন্দরভাবে জোট করেছে। উত্তরপ্রদেশে সপা, কারণ দেখুন বিএসপি ইররিলেভেন্ট, সপা কংগ্রেস চূড়ান্ত সফল তাদের জোট। বিহারে তো পুরো লহর উঠেছে আরজেডি, তেজস্বী যাদবের দেওয়া 17 লাখ চাকরি, 17 মাসের মধ্যে 7 লাখ দেওয়া চাকরি। তো পুরো আরজেডি কে যদি আপনি দেখেন, বিহারে পুরো ঝড় উঠছে আরজেডির, বিহার উত্তরপ্রদেশে ঝড় চলছে।
মহারাষ্ট্র তাই, ডিএমকে আপনি যদি দেখেন আমাদের তামিলনাড়ু সেখানে তাই, উত্তরপ্রদেশ থেকে একটু এগিয়ে হরিয়ানা যান, পাঞ্জাব যান, ওখানে বিজেপি প্রচার করতে যেতে পারেনি, কারণ হচ্ছে কৃষক আন্দোলন। এবারে আপনি আসুন রাজস্থান থেকে আমাদের পূর্বোত্তর রাজ্যগুলোতে আপনি দেখতে পাবেন যে হয়তো অন্ধ্রপ্রদেশটা একটুখানি বিজেপি আগে পিছু করতে পারে, কিন্তু আপনি যেহেতু সরাসরি পশ্চিমবঙ্গে এলেন, আমি আগে আরেকবার পশ্চিমবঙ্গটা ছুঁয়ে আমি বেরোবার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে যতদিন সন্দেশখালীর ভিডিও ক্লিপ, গঙ্গাধরের ভিডিও ক্লিপ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করতে পারেননি, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলার মানুষের কাছে সন্দেশখালী একটা ইস্যু ছিল বা একটা নার্ভ পাল্স ছিল তৃণমূলের কাছে, এবং বিজেপি অনেকটা এগিয়ে ছিল। কিন্তু যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গাধর বাবুর ভিডিও ক্লিপগুলো বের করলেন এবং একটি বৈদ্যুতিন মাধ্যমে গঙ্গাধর বাবু বললেন যে হ্যাঁ ওটা আমারই গলা, যদিও আপনারা বলেছেন যে আমরা ওই ভিডিও সত্যতা যাচাই করিনি, কিন্তু গঙ্গাধর বাবু নিজে বৈদ্যুতিন মাধ্যমে বলছে হ্যাঁ ওটা আমারই গলা, আমারই ছবি, তখন কিন্তু বাজারে কান পেতে শুনতে পাচ্ছি দেখেছো বিজেপির কাণ্ডটা, বিজেপি কিভাবে টাকা দিয়ে ফান্ডিং করে সন্দেশখালীতে আগুন জ্বালিয়েছে এবং সন্দেশখালীতে কি কেলেঙ্কারিটা করেছে। এবং এইটা আজকের দিনেও সত্যি সন্দেশখালী যদি আপনি দেখেন, গতকাল ভোট শেষ হয়েছে, গতকালের ভোট শেষ হবার সময় দেখুন সন্দেশখালীতেও কিন্তু সেই একই অশান্তি, একই আগুন জ্বালানোর চেষ্টা, পুলিশের ওপর ইট বৃষ্টি হচ্ছে। এবারে সন্দেশখালীর ইস্যুটা আরো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি কখন, যখন আমরা প্রজ্জ্বল রেভান্নার 2700 মহিলাকে রেপ করার পর তার ভিডিও ক্লিপ বাজারে এলো, প্রধানমন্ত্রী তার হয়ে জেডিএস প্রার্থী রেভান্না, প্রজ্জ্বল রেভান্না তার হয়ে ভোট চাইছে, বলছে প্রজ্জ্বল রেভান্নাকে জেনার, মোদীকে জেতানোর জন্য, মোদীর হাত শক্ত করার জন্য প্রজ্জ্বল রেভান্নাকে ভোট দিই। অর্থাৎ 2700 মহিলার ধর্ষণকারীর হয়ে সমর্থন চাইছেন, তাকে প্রশ্রয় দিচ্ছেন এবং তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করছে। সেই মানুষটাই এসে বাংলায় সন্দেশখালীর জন্য কান্না করছে, কিন্তু প্রজ্জ্বল রেভান্নার জন্য কোনো একটা শব্দ খরচা করছে না। আবার দেখলো ব্রিজভূষণ যে এতগুলো নারী অলিম্পিক কুস্তিগিরদের ওপর যৌন শোষণ করলো, সেই ব্রিজভূষণের ছেলেকে ভোটের টিকিট দিচ্ছে। এবং সব থেকে বড় কথা, রাজ্যপালের বিরুদ্ধে যখন উঠলো দুটো মহিলা শ্লীলতাহানির অভিযোগ, তখনও কিন্তু রাজভবনে রাত্রিবাস করলেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, তারা বুঝতে পারছে যে যদি কেউ মেয়েদের জন্য দরদি হয়, মা বোনেদের ইজ্জত আবরুর জন্য দরদি হয়, সে একইভাবে প্রজ্জ্বল রেভান্নার জন্য গর্জে উঠবে, সে একইভাবে ওই রাজ্যপালের বিরুদ্ধে গর্জে উঠবে এবং সে একইভাবে সন্দেশখালীর মধ্যে গর্জে উঠবে। কিন্তু দেখছে শুধু রেভান্না, ব্রিজভূষণ, রাজ্যপালের বিরুদ্ধে মোদী, শুভেন্দু অধিকারীর কথা নেই, শুধু সন্দেশখালী। মানুষ বুঝলো এটা পলিটিক্যাল ভিন্ডিকটিভ, এটা পলিটিক্যাল ইন্টিমিডেশন এবং পলিটিক্যালি বায়াসড, কারণ তাদের মহিলাদের জন্য কোনো দরদ নেই, সেটা রাজ্যপালের শ্লীলতাহানি বলুন বা আপনি আমাদের প্রজ্জ্বল রেভান্না বলুন বা আমাদের ব্রিজভূষণ বলুন। এখান থেকে যদি আমরা একটু সরে যাই দুর্নীতির প্রশ্নে বিজেপি আমাদের যে ইলেকটোরাল বন্ড এবং পিএম কেয়ার ফান্ড এবং বাকি যে সমস্ত তথ্য এর মধ্যে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শান্তম বাবু আপনাকে বলা উচিত, এবারের ভোটের লড়াই আরো একটা হয়েছে, সেটা হচ্ছে বৈদ্যুতিন মাধ্যম, যারা আপনারা কনভেনশনাল টিভি চ্যানেল, সংবাদপত্র, এবং একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আপনি যদি যান, বিভিন্ন যে সমস্ত সংবাদ মাধ্যমে ধ্রুব রাঠি, রবিশ কুমার, অজিত অঞ্জুম, অভিষার শর্মা, পূর্ণপ্রসন্ন বাজপেয়ী, তাদের যে লাগাতার ক্যাম্পেনিং হয়েছে, সেখানে আপনি দেখতে পেয়েছেন বিজেপির মুখোশ থেকে বেরিয়ে আসছে এবং সেখানকার ভিউয়ারশিপ প্রমাণ করছে যে সেগুলো কিন্তু আপনাদের কনভেনশনাল টিভি চ্যানেলের ভিউয়ারশিপের থেকে অনেক বেশি এবং তার প্রভাব পড়েছে মানুষের মধ্যে, জনমানসে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এবারে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটের যে প্রাবল্য, যে তাদের উপস্থিতি, সেটা কিন্তু নজর এড়ায়নি কারণ। তার কারণ আপনি দেখুন 60টা টিভি ইন্টারভিউ হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। ইলেকশন কমিশন বলছেন প্লেইং ফিল্ডটা সমান হতে হবে, সবার জন্য সমান খেলার মাঠ। অথচ আগে ছিল দূরদর্শনে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমান সময় দেওয়া হতো ভাগ করে, প্রত্যেকটা রাজনৈতিক দল আধ ঘন্টা 1 ঘন্টা সমান সময় পেত তাদের প্রচার করার জন্য। এবারে বাকি টিভি চ্যানেল গুলো থেকে
সমস্ত রাজনৈতিক দলগুলোকে হাওয়া করে দিয়ে মোদির শুধু ইন্টারভিউ দেখানো হলো এবং বিজেপির প্রচার করা হলো। সেখান থেকেও মানুষ বীতশ্রদ্ধ হলো যে টিভি চ্যানেল খুললে, খবরের কাগজ খুললে যদি মোদি আসে তাহলে এটা তো খবর হতে পারে, এটা মুখপত্র হতে পারে, কিন্তু খবর কোথায়, নিউজ কোথায়? সেখান থেকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে সেখানে ইউটিউব থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, টুইটার থেকে শুরু করে সর্বত্র কিন্তু ইন্ডিয়া জোটের যে ইস্যু, মানুষ, কারণ এবারের ভোট জনগণের সঙ্গে হয়েছে মোদি, কারণ মোদি চেয়েছিল 2 কোটি চাকরি, কৃষকদের আয় দুগুনা। দেখুন 2014 অ্যান্টি ইনকামবেন্সিতে মানুষকে স্বপ্ন দেখিয়েছিল গ্যাসের দাম কমানো, তেলের দাম কমানো, বেকারত্ব কমানো। সেই স্বপ্নে মানুষ বিভোর হয়ে ভোট দিয়েছিল। 2019-এ সেই স্বপ্ন ভাঙতে না ভাঙতে সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট করে দিয়ে চলে গেল, ভোটটা নিয়ে হাইজ্যাক করে। মানে যে ভাঁওতাবাজিগুলো দিয়ে গেছিল সেগুলো তো সব এক এক করে সত্যপাল মালিক প্রকাশ করে দিল, ভান্ডাফোড় হয়ে গেল। সুব্রমণিয়াম স্বামী ভান্ডাফোড় করে দিল যে কিভাবে চায়না 4060 কিলোমিটার জমি দখল করে বসে আছে, অথচ মোদি বলছে কই আয়া নেই, কই গায়া নেই। সুব্রমণিয়াম স্বামী একজন মানে দিগ্গজ নেতা, নরেন্দ্র মোদীর থেকেও দিগ্গজ নেতা, যে ইন্দিরা গান্ধীকে হেলিয়ে দিয়েছিল, সেই সুব্রমণিয়াম স্বামীও বলছে আরএসএস এর সঙ্গে নরেন্দ্র মোদীর কি কলহ। এবারে আরো টুইস্ট হলো কি, আরএসএস কে বিজেপির প্রয়োজনই নেই, বিজেপি অকৃতজ্ঞের মতন বেইমানি করলো আরএসএস এর সঙ্গে। মোদির প্রশ্রয় নাড্ডাজিকে দিয়ে বলিয়ে দিল যে আরএসএস কে আর আমার দরকার নেই, আরএসএস ছাড়াই বিজেপি একা স্বয়ং সম্পূর্ণ। তাহলে এই জায়গাটা থেকে আরএসএস কর্মীরা যে সাইলেন্ট হয়ে গেছে, এই যে খবরটা বিজেপির ভেতর থেকেই ভেসে আসছে, সেটা মিথ্যে নয়। এবারে আপনি আবার, আমি একটু পশ্চিমবঙ্গ থেকে যদি বাইরের দিকে যাই, আপনি দেখুন আসাম সিএএ লাগু করলো। দেখুন 2021-এ নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিল বিজেপি সিএএ লাগু করে বা করবার কথা বলে। পশ্চিমবঙ্গে তো তার এফেক্ট থাকবেই, আসামেও কিন্তু তার এফেক্ট পড়বে। এবং সিএএ যে সময় আনা হলো সেই সময়টা কিন্তু খুব ভালনারেবল। কেন না, এই সময় জাতি জনগণনার কথা বলা হচ্ছে এবং এই সময় কাস্ট সেন্সাসের কথা বলা হচ্ছে। আপনি বলবেন তাহলে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এইগুলো রাজ্যে তো ভোট হয়েছে, ওখানে কিন্তু ম্যাক্সিমাম অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেছে ছত্তিশগড় এবং রাজস্থানে। এবারে আপনি উড়িষ্যায় দেখুন, লোকসভায় যাকে জেতায় বিধানসভায় তাকে হারায়, কিন্তু লোকসভায় এবারে যে আমাদের ইস্যু ছিল ইলেকশনে, সেখানে কিন্তু প্রথম সারিতে ছিল বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং মূল্য বৃদ্ধি, এবং জনগণের জন্য কি ডেলিভার করেছে নরেন্দ্র দামোদর দাস মোদী তার হিসেব নিকেশ চেয়েছিল। জনগণ জানতে চেয়েছিল যে 10 বছরে কি পেয়েছি। মোদী বলল না, মাছ, মাংস, মটন, মঙ্গলসূত্র, ভ্যাঁস, বকরি, মহিষ, মহাত্মা গান্ধী, একদম পুরো স্ট্রেট অ্যাওয়ে। এবং আরেকটা বললো, আমি এবারে ফিরে এলে অনেক বড় বড় ডিসিশন নেব, আমি এবারে এলে ভূমিকম্প হবে, আমি এবারে ফিরে এলে, এবং সব থেকে বড় কথা আপনাকে বলি, মথুরাপুরে উনি বলে গেছেন রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে 4ই জুনের পর থেকে। এই স্টেটমেন্টটা কিন্তু এবারে 7ম দফায়, যেটা গতকাল হলো, সেই 7ম দফায় কিন্তু প্রভাব ফেলেছে যে রাজনৈতিক অস্থিরতা মানে কিন্তু কূপ হতে পারে, বা জোর করে ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের মতন দখল করে রাখবার একটা চক্রান্ত হতে পারে, বা এটা হতে পারে শিবসেনাকে কিনে নেবো, তৃণমূল কংগ্রেসকে কিনে নেবো, বা ছোট ছোট রাজনৈতিক আঞ্চলিক দলগুলোকে কিনে নেবো। তো এবারে ভোট পরবর্তী যে গণিত, সেটা ইম্পর্টেন্ট, যে আমাদের এবারে সামনের দিকে। কারণ দেখুন, হান পার্লামেন্ট এটা সাথে যদি ইলেকশন কমিশনের যে স্তব্ধতা এবং যে পক্ষপাতিত্ব, নিরপেক্ষতা আমি বলবো না, কারণ মুসলমান নিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী অত বড় স্টেটমেন্ট দেওয়ার পরেও তাকে চিঠি পাঠায়নি, তার প্রচার রদ করেনি, তাকে কোনোভাবে আটকায়নি, উল্টে একটা নাড্ডাজিকে চিঠি পাঠিয়ে দিয়েছিল। কিন্তু যখন কংগ্রেসে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছিল, তখন কিন্তু নির্বাচন কমিশন মুখে কুলো পেটে বসেছিল। সেটা ইনকাম ট্যাক্স নিজের মুখ লজ্জা ঢাকতে কিন্তু বললো ঠিক আছে, অ্যাকাউন্টগুলো আমি খুলে দিচ্ছি, কংগ্রেস তার সিজ অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা ব্যবহার করতে পারুক। কিন্তু ইলেকশন কমিশনের যে 2জন কমিশনের নিয়োগ এবং গোয়েল বাবুর ওই সময় ইস্তফা দেওয়া ভোটের 1 সপ্তাহ আগে, ভোট ঘোষণার 1 সপ্তাহ আগে, সেই জায়গা থেকে ইলেকশন কমিশনেরও কিন্তু এখনো ফর্ম 17C একটা রহস্য, এবং 11 দিন পরে 1,07,00,000 ভোট বেড়ে যাওয়া একটা রহস্য ভারতবর্ষের ইতিহাসে প্রথম 1951 সালের পর থেকে। এবং যেটা কপিল সিব্বল খুব রিসেন্ট বলেছেন, কাউন্টিং এজেন্টদের জন্য কাউন্টিং এর দিনে অনেক হেরাফেরি হওয়ার চান্সেস আছে। যদি নির্বাচন কমিশন বিজেপির হয়ে বা মোদির হয়ে ব্যাটিং করতে না নামে, তাহলে কিন্তু হাং পার্লামেন্ট
শিওর যদি আপনারা মাঠে ময়দানে গিয়ে নিজেরা কান পেতে থাকেন। আমাদের যেতে হয়েছে কাজের সূত্রে, আমরা দেখেছি যে কোনো মানুষটা 10টা মানুষকে জিজ্ঞেস করলেও বলেনি যে হ্যাঁ মোদি রাম মন্দির বা মোদি হ্যায় তো মুমকিন হ্যায় বা মোদি আছে তো বিকশিত ভারত। প্রত্যেকের ঘরে বেকারিত্ব, প্রত্যেকের ঘরে ওষুধের দাম বেশি, প্রত্যেকের ঘরে জেরবার এই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং সরকারি চাকরিজীবী সকলে। অতএব হাং পার্লামেন্ট হবার পরে ঘোড়া কেনা বেচা কি হবে, আমরা এখন সেটার দিকে তাকিয়ে আছি। মোদির হাতে ইলেকটোরাল বন্ডের 12,000 কোটি টাকা রয়েছে। বেশ, আমি একদম শেষের দিকে অবশ্যই কি হতে পারে বা হবে সেই নিয়ে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে কতগুলো বিষয় উঠে এলো জয়দেব বাবুর বক্তব্য থেকে। আমি ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব জয়দেব ঘরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সেটা হচ্ছে যে নরেন্দ্র দামোদর দাস মোদি এই নামটা যথেষ্ট 2014-তে ছিল, 2019-এও ছিল, 2024-এও হয়তো। কারণ 2014-তে এরকম একটা মিম দেখছিলাম রিসেন্টলি, সেটা হচ্ছে 2014-তে নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন যে আমি আপনাদের সেবক, আমি আপনাদের সেবা করতে চাই। 2019 পর্যন্ত সেই বিষয়টাই ছিল। 2019-এ তিনি বললেন যে আমি আপনাদের চৌকিদার, আপনাদের রক্ষণাবেক্ষণ করব। আর এখন এই মুহূর্তে তিনি বলছেন যে তিনি মনে হচ্ছে যেন মায়ের গর্ভজাতই নন, তিনি স্বয়ম্ভু। এই রকম একটা অরা নিজের মাথার চারপাশে হয়তো তৈরি করবার চেষ্টা করছেন। আর ঠিক সেই কারণেই কি বিবেকানন্দ রক মেমোরিয়ালে স্বামীজির পদধূলিধন্য সেই জায়গায় তিনি ধ্যান করতে গেলেন 45 দিনের জন্য? না, প্রচারের পরও প্রচারে থাকবার জন্য এটা একটা অসাধারণ মাস্টার স্ট্রোক নরেন্দ্র দামোদর দাস মোদির, প্রধানমন্ত্রী পদপ্রার্থী আরও একবার। এবং সেই সঙ্গে সঙ্গে সেই নরেন্দ্র মোদি আরও একটা বিষয়ের মুখোমুখি তো বটেই, যেটা জয়দেববাবুর বক্তব্য থেকে পরিষ্কার। আমি ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। 10 বছর সরকারে থাকবার পর প্রচুর অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তো উদ্ভূত হয়ই, সেগুলোই তো জয়দেববাবুর কথা থেকে প্রতিফলিত হচ্ছিল, তাই নয় কি? প্রথমে বলি সেটা হচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি ডেফিনেটলি হয়, গণতন্ত্রের নিয়ম। পৃথিবীর যত রাজনৈতিক ইতিহাসকে নিয়ে যদি আমরা চর্চা করি, বিশ্লেষণ করি, অ্যান্টি ইনকামবেন্সি ইজ ইনএভিটেবল। এবং একটি সরকার যখন 10 বছর থাকে তার অ্যান্টি ইনকামবেন্সি হবেই, সে যত ভালো সরকারই হোক, যত জনদরদি এবং মানুষের জন্য কাজ করে। বিকজ ওই ইকোনমিক্সের কথা, ল অফ ডিমিনিশিং ইউটিলিটি, প্রথম রসগোল্লাটা খেতে যতটা ভালো লাগে তারপর তার ইউটিলিটিটা কমতে থাকে এবং শেষের দিকে সেটা কিন্তু ডিমিনিশিং হয়ে যায়। সুতরাং অ্যান্টি ইনকামবেন্সি একটা অন্য ঘটনা। কিন্তু মুশকিলটা হলো যেটা জয়দেব বাবু বললেন, আপনিও বললেন, অনেক ক্ষেত্রেই অনেকগুলো যুক্তি ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টিংলি যেটা দেখতে হবে, মানুষ, ভারতবর্ষের জনগণ কিন্তু নরেন্দ্র মোদীকে অ্যাকসেপ্ট করছেন ডেসপাইট দ্য অ্যালিগেশনস। মানে অ্যালিগেশনস, আমি অভিযোগ বলেই বলছি, বিরোধীরা অভিযোগ করছেন। প্রথমে দেখুন 2014 সালে বিজেপি বোধহয় 272টি সিট পায় একা, 2019-এ সেটা বেড়ে হয় 303। এবারেরও কিন্তু ওপিনিয়ন পোল বা এক্সিট পোল যাই বলুন, আমি আগেই বলে নিয়েছি, হয়তো একটু হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এবারও কিন্তু সেই 200 মানে একক সংখ্যা গরিষ্ঠতা কিন্তু বিজেপি পেতে চলেছে। এবং তার একমাত্র সেনাপতি কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী। ব্র্যান্ড মোদী কিন্তু এখনো ভারতবর্ষের ভোটারদের কাছে ভীষণভাবে উজ্জ্বল এবং বিদ্যমান। মানে ব্যাপারটা এরকম, ইংলিশে বলে না, লাভ হিম অর হেট হিম বাট ইউ কান্ট ইগনোর হিম। সেটা কিন্তু আজকের দিনেও প্রমাণ হচ্ছে। আমি আমার ভাই জয়দেব যেগুলো বলেছেন তার পাল্টা বলতে চাইছি না, এটা সেক্ষেত্রে রাজনৈতিক একটা পর্যা হবে। আজকের আমাদের ডিসকাশনের উপর আজকে আমরা পর্যালোচনা করতে এসেছি। সুতরাং মুশকিলটা হচ্ছে মানুষ চাইছে স্টেবিলিটি, স্থায়ী সরকার, ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এবং একটা দিকে কিন্তু আমি বলছি বিরোধীরা কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীকে অনেকটাই সুবিধা করে দিয়েছেন এই অ্যাপিসমেন্ট পলিটিক্স করতে গিয়ে। এই যে আজকের হিন্দি বলায় যেটা আপনি বললেন, এবং যতগুলো এক্সিট পোল বা ওপিনিয়ন পোল এর আগেও দেখিয়েছে, আপনি দেখুন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, হরিয়ানা, উত্তরাখণ্ড, ইভেন পশ্চিম ভারতে গুজরাট, এক্ষেত্রে কিন্তু স্যাফরানের ক্লিন সুইপ হচ্ছে। কিন্তু এই পোলারাইজেশন অফ ভোটস হচ্ছে, এই পোলারাইজেশন অফ ওয়ান কমিউনিটির ভোট কিন্তু যেটা নরেন্দ্র মোদী পাচ্ছেন, সেটা কিন্তু একেবারেই বিরোধীদের ওই অ্যাপিসমেন্ট পলিটিক্স এর জন্য। স্পেশালি যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি প্রক্সিমিটিতে আসি, পশ্চিমবঙ্গ নিয়ে আমি আলোচনা খুব একটা করিনি, পশ্চিমবঙ্গ নিয়ে যদি বলি, আজকেরও দেখুন আপনার আগের টেলিভিশন প্রোগ্রাম, আরো যে কয়েকটি টেলিভিশন প্রোগ্রাম করেছি, এর মধ্যে অনেকগুলোই করেছি, তার মধ্যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে বিজেপি কিন্তু 18 থেকে 22টা প্রেডিকশন আমার ছিল, এবং সেটাই কিন্তু এক্সিট বলে রিফ্লেক্টেড হচ্ছে। তার একটাই কারণ কিন্তু হচ্ছে ওই পোলারাইজেশন অফ ওয়ান কমিউনিটি ভোট। আরেকটা যেটা রাজ্যের শাসক দলের এগেনস্টে যাচ্ছে, সেটা এখানকার শাসকের এগেনস্টে অ্যান্টি ইনকামবেন্সি।
সেটা কিন্তু ভয়ানকভাবে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কারাপশন চার্জেস। হয়তো অনেক ক্ষেত্রে এখনো জুডিশিয়াল ইন্টারভেনশন আছে, কোর্টে রয়েছে, কিন্তু এটা ঘটনা যে ধরনের অভিযোগ এবং যে ধরনের করাপশনের অভিযোগ, তার সঙ্গে সন্দেশকালীন ঘটনা ঘটেছে রিসেন্টলি, এইগুলো কিন্তু উল্টো অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কাজ করছে। আজকে যদি বিজেপি 18 থেকে 20টা সিট পশ্চিমবঙ্গে পায়, কনসিস্টেন্টলি ভেবে দেখুন বা ভাবার চেষ্টা করতে হবে আমাদের, স্বাধীনতার পরবর্তীকালে কিন্তু এত বড় অ্যাচিভমেন্ট কিন্তু ভারতীয় জনতা পার্টি বোধহয় কল্পনাও করতে পারেননি। মানে আজ থেকে 20-25 বছর আগে অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানি বা মুরলী মনোহর যোশী তারা কিন্তু ভাবতে পারেননি যে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি 18টা সিট পেতে পারে। এবারেও কিন্তু পোল প্রেডিকশন 18 থেকে 22, কোন এক্সিট পোল কিন্তু তার থেকেও বেশি দেখাচ্ছে। আমি অতটা অপটিমিস্টিক না হলেও কিন্তু বিজেপি কিন্তু গতবারের থেকে খারাপ রেজাল্ট এবার করবে না। এবং ভোট শেয়ার ইন্টারেস্টিংটা বোঝার চেষ্টা করুন, পশ্চিমবঙ্গেও কিন্তু ভোট শেয়ার প্রায় 41% ভারতীয় জনতা পার্টি পাচ্ছে। সুতরাং মানুষ কিন্তু এই ধরনের ইস্যু, যেটা আমার বন্ধু বললেন, ইলেকট্রাল বন্ড, কন্যাকুমারী ধ্যান, সেগুলো কিন্তু ম্যাটার করছে না। আজকের দিনে ভারতবর্ষের ভোটাররা লোকসভার নিরিখে যে ভোটটা দিচ্ছেন তারা বুঝতে পারছেন অল্টারনেটিভও কিন্তু নেই। আজকে নরেন্দ্র মোদীর যদি একটা অল্টারনেটিভ বিরোধীরা রাখতে পারতেন, তাহলে কিন্তু ডেফিনেটলি হয়তো একটা 3 থেকে 4% ভোট কিন্তু বিজেপির এগেনস্টে যেতে পারতো। সেক্ষেত্রে কিন্তু ওই যে INDIA নামক যে জোটটার কথা বলা হচ্ছে, যে জোটটার আদৌ কোনো সারবর্তা আছে কিনা সেটা আমি জানি না। আপনি দেখতে পাবেন যদি এক্সিট পোলটা যথার্থ হয় এবং ওপিনিয়ন পোলটা যদি মিলে যায়, 80% মিলে যায়, রেজাল্ট বেরোনোর 7 দিনের মধ্যেই INDIA নামক জোটটা কিন্তু ওই ফ্র্যাগমেন্টেড, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তার কোনো অস্তিত্বই থাকবে না। আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতেই বলেছি এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। একটি গণতান্ত্রিক দেশে একটা শক্তিশালী অপোজিশন যেই থাকুক, একদম। সেটা সুস্থ গণতন্ত্রের দরকার। পক্ষে অত্যন্ত ভালো এবং আমাদের সাধারণ মানুষের পক্ষেও ভালো। সেটা ডেফিনেটলি আমি চাইছি, মানে একজন সাধারণ নাগরিক হিসেবে চাইছি ক্ষমতায় যেই আসুক তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলুক বিরোধীরা। কিন্তু সেটা কিন্তু আমাদের দেশে হচ্ছে না, তার দায় কিন্তু বিরোধীদেরও নিতে হবে। আপনি দেখুন সাধারণ পশ্চিমবঙ্গের নিরিখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন আমি INDIA-তে আছি, তারপর বললেন আমি নেই, তারপর বললেন আছি, আবার নেই, আলটিমেটলি পশ্চিমবঙ্গে কিন্তু বিরোধী ভোট আবার ভাগ হলো। আজকে যদি ভারতীয় জনতা পার্টির এগেনস্টে একমাত্র একটি দল দাঁড়াতেন, তাহলে কিন্তু ডেফিনেটলি হয়তো 4 থেকে 5টা সিট কিন্তু উল্টো দিকেও যেতে পারতো। একটি দল বা একটি জোট, জোট যদি দাঁড়াতো। আমি শুনতে পাচ্ছি না ঠিক। আমি বললাম দেবেন্দ্রনাথ দা যে যদি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একজোট হয়ে বিরোধীরা দাঁড়াতেন, একটি দল নয় একটি জোট যদি দাঁড়াতো, সেক্ষেত্রে হয়তো তাহলে ডেফিনেটলি ধরুন, হ্যাঁ, যদি ভারতীয় জনতা পার্টির এগেনস্টে একটা INDIA জোট, ধরুন কলকাতা, টেক ফর এক্সাম্পল, ধরুন দমদম কেন্দ্র বা যে কোনো একটা কেন্দ্র, যে কেন্দ্র কোচবিহার, যেখানে ভারতীয় জনতা পার্টি গতবার জিতে উত্তরবঙ্গে, আজকের উত্তরবঙ্গে যদি বিরোধীরা একটি প্রার্থী দাঁড় করাতে পারতেন, তৃণমূল, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি, তাহলে কিন্তু ফলটা উল্টো হতে পারত। আমাদের মনে রাখতে হবে গতবারে লোকসভা নির্বাচনে কিন্তু বেশ কয়েকটা সিটে মাত্র খুব কম পার্সেন্টেজে ডিসিশন হয়েছে, 40 থেকে 50,000 ভোট, এবং এই 40 থেকে 50,000 ভোটটা কিন্তু লোকসভার নিরিখে অত্যন্ত কম। এবং এই সমস্ত সিটে যেক্ষেত্রে যদি একটি বিরোধী দল থাকতো তাহলে কিন্তু ওলট পালট হতে পারতো। সেক্ষেত্রে হয়তো ভারতীয় জনতা পার্টি এই যে 20 থেকে 21টা সিটের প্রেডিকশন করা হচ্ছে, সেটা কমে হয়তো 14টা হতে পারতো, কিন্তু সেটা হয়নি। আরেকটা হলো মানুষ দেখতে পাচ্ছেন যে আমি বিরোধী কাকে ভোট দেবো। তৃণমূল কংগ্রেস কখনো দিল্লিতে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না। আমার বন্ধু বললেন RJD কে যদি আমি ভোট দিই, RJD কিন্তু দিল্লিতে একা গভর্নমেন্ট করতে পারবে না। সমাজবাদী পার্টিকে যদি আমি ভোট দিই, দিল্লিতে গভর্নমেন্ট স্টেবিলিটির একটা ভীষণ ক্রাইসিস তৈরি হচ্ছে। মানুষ এখন, ভোটাররা কিন্তু স্টেবিলিটিও চাইছে। নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এগেইনস্টে অনেক অভিযোগ আছে, কিন্তু ডেফিনেটলি নরেন্দ্র মোদী গভর্নমেন্ট কিন্তু বেশ কিছু অ্যাচিভও করেছে। আমাকে যদি SWOT অ্যানালিসিস করতে হয়, স্ট্রেংথ উইকনেস, সেক্ষেত্রে মোদী গভর্নমেন্টের যদি 6টা স্ট্রেংথ হয়, 4টে উইকনেস হয়, বিরোধীরা আজকের এই মুহূর্তে কিন্তু ভোটারদের কাছে 9খানা উইকনেস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেটাই কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে ওপিনিয়ন পোলে, এক্সিট পোলে, হয়তো বা রিয়েল রেজাল্টের দিনে। এটাই আমার জয়দেবের কাছেও যাবো অবশ্যই, তবে তার আগে একটুখানি জানিয়ে দেবো যে মোটামুটি ভাবে যে এক্সিট পোলস গুলো আমাদের সামনে এসেছে, ওপিনিয়ন পোলটা তো আগেই হয়ে গিয়েছে, তারপর ভোট হয়েছে, তারপর এক্সিট পোল, আর সেই এক্সিট পোলগুলো হওয়ার পর যেটা ফলাফল এসছে সবকটি এক্সিট পোল মিলিয়ে মোটামুটিভাবে এরকমটা দেখতে পাওয়া যাচ্ছে যে NDA অর্থাৎ বিজেপি লিড NDA তারা 342 থেকে 392টি আসন পাচ্ছেন, মানে সর্বনিম্ন হচ্ছে 342, সর্বোচ্চ 392। অন্যদিকে INDIA জোট তারা সর্বনিম্ন সবচেয়ে ন্যূনতম 118টা আসন আর সর্বোচ্চ 169টা আসন পাচ্ছেন, এবং অন্যান্যরা 10 থেকে 47, মানে সবচেয়ে কম 10, সবচেয়ে বেশি 47, যারা NDA কিংবা INDIA-তে নেই।
এবার এই প্রসঙ্গে আরও একটা বিষয় আমি একটুখানি উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে যে গতকাল একটি বৈঠক হয়েছিল INDIA জোটের, এবং সেই বৈঠকটি ডাকা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, যেহেতু কংগ্রেস কোনো রকমভাবে এক্সিট পোলে অংশগ্রহণ করতে চায়নি। এটা চ্যানেলের TRP বাড়ে, এটাতে অংশগ্রহণ করে কি হবে, আসল ফলাফল তো জানা যাবে 4 তারিখে, এইরকম একটা মতামত তাদের ছিল। আমি জয়দেব বাবুর কাছে আসবো, যে শেষ পর্যন্ত কিন্তু মল্লিকার্জুন খাড়গে তিনি নিজেই বলেছেন যে 392 কিংবা তারও বেশি আসন নিয়ে INDIA এর সহযোগী দলগুলো সবাই মিলে আসতে চলেছে। কি বলবেন জয়দেব বাবু? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে এইসব এক্সিট পোল এগুলো কিভাবে হয় আপনি জানেন। এক্সিট পোলেরও এক্সিট পোল হয় এবং এক্সিট পোলের ব্যর্থতারও ইতিহাস রয়েছে, এবং এক্সিট পোল হবার জন্য যা স্যাম্পল ডেটা এনারা কালেক্ট করেন সেটা শহর ভিত্তিক হয়, রিমোট এরিয়ায় যায় না, যেখানে বেকারত্ব, দারিদ্রতা, যেখানে প্রান্তিক মানুষের কষ্ট, সমস্ত কিছু এখানে অ্যাকুমুলেট হয় না, অ্যাকাউন্টিং হয় না। হ্যাঁ, একটা হাওয়া যখন চলে তখন এক্সিট পোল বসে 10টা স্যাম্পল থেকেও যা বলে দেয় সেটাই ফল হয়। কিন্তু এবারের ভোট অনেক ক্রুশিয়াল হয়েছে। এবারের ভোট হয়েছে দলিত, আদিবাসী, OBC এদের স্বার্থে। এবারের ভোট হয়েছে বেকারদের স্বার্থে। আপনি বলুন না, কেন কোনো বেকার 30 লক্ষ সরকারি চাকরি হবে এই প্রতিশ্রুতিতে ভোট দেবে না? মোদী কি তার কাউন্টারে বলেছিল আমি এলে 31 লক্ষ চাকরি দেবো? বলেনি। ইন্ডিয়া জোট বলেছে সরকার গড়ার সাথে সাথেই ভারতবর্ষের 49% যে ওমেন ভোটার, 49% তাকে অ্যাড্রেস করেছে 8500। যদি আমি ওনাদের সিম্বলিক বলি, খাটাখাট 8500 পার বেনিফিশিয়ারি। দেখুন, এটাই তো আজকে মধ্যপ্রদেশে বেনিফিট দিয়েছে বিজেপিকে, আজকে রাজস্থানে এইটাই তো বেনিফিট দিয়েছে বিজেপিকে। রাজস্থানে, মধ্যপ্রদেশে 3500 টাকাই তো বেনিফিট দিয়েছে, এবং যার জন্য শুভেন্দু অধিকারী, যাকে দান খয়রাত বলতো, এই নির্বাচনে বলছে আমরা মায়েরা এলে 3000 টাকা দেবো। 1000 টাকা কেন তৃণমূল দিচ্ছে, আমরা 3000 দেবো। অর্থাৎ মহিলাদের ডাইরেক্ট বেনিফিটের যে ডিভিডেন্ড সেটা মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ঘরে তুলেছে বিজেপি। সেই জায়গা থেকে ইন্ডিয়া জোট বলছে ভারতবর্ষের সমস্ত মহিলাকে, গরিব মহিলাকে প্রত্যেক মাসে আমরা 8500 টাকা করে দেবো। এটা নিচুতলা পর্যন্ত কংগ্রেস পৌঁছতে পেরেছে, 8500 টাকা। একটা বেকার ছেলে, যদি আমি একটা বেকার ছেলের বাবা হই, আমার ছেলে প্রত্যেকে গ্রাজুয়েশন বা IITI করে বেরিয়ে একটা স্টাইপেন্ড পাবে। একটা, এখন দেখুন, কেউ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয় না, সেখানে আমার ছেলে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো পাবেই আসিও, সঙ্গে আবার 1 লাখ টাকা, 8500 টাকা। তার মানে আমার স্ত্রী 8500 পাবে, আমার ছেলে 8500 টাকা পাবে, মানে ঘরে 17000 টাকা মাসে 1 বছরের জন্য তো আসবে। তো এটাও ডেলিভার হয়েছে। কৃষক ভারতবর্ষের 70%, MSP তারা চেয়েছে, হন্যে হয়ে তারা ধর্ণা দিচ্ছে বর্ডারে, তারা চেয়েছিল মিনিমাম সাপোর্ট প্রাইস। প্রত্যেক কৃষকের কাছে এই বার্তাটা তো পৌঁছেছে যে হ্যাঁ, ইন্ডিয়া জোটের সরকার এলে আমাদের MSP হবে, এবং সেটা স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে হবে। এবং যেটা আজকে সব থেকে ভারতের কৃষকদের জ্বালা যন্ত্রণা, আদানি যেভাবে কৃষক এবং কৃষি এগ্রিকালচারটাকে পুরো গ্রাস করছে, সেই জায়গা থেকে আপনি বলুন না, আপেল হিমাচলে 8 টাকায় কিনে এনে 72 টাকায় দিচ্ছে, এটা তো কৃষকরা বলছে। তো সেই কৃষকরা যখন MSP পাবে, তারা কেন ভোট দেবে না? বেকার ছেলেরা যারা অগ্নিবীর, দেখুন রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের থেকেও আমি বলবো উত্তরপ্রদেশ এবং বিহার, এই কটা রাজ্য থেকে প্রচুর পরিমাণে অগ্নিবীর নিয়োগ হয় এবং ওখানকার পুরো অর্থনীতি টিকে থাকে। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, অগ্নিবীর প্রকল্প বাতিল হবে, ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে। মিনিমাম আপনার 10 থেকে 20% ভোটার তো এই জায়গায় সুইপ করবে অগ্নিবীরের সমর্থনে, কারণ তাদের ঘরের ছেলে মেয়েরা অগ্নিবীরই হয়, এবং অগ্নিবীর মানে তারা জানে যে তারা সেনাবাহিনীতেই যাবে। এবারে বড় কথা হচ্ছে, আপনি একটা অভিযোগ শুনেছেন বিজেপি কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয়ে গেছে, কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল কিনে নিয়েছে, বা কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাজ করছে না। কেন করছে না বলুন তো? এই ভয় করছে না যে কেন্দ্রীয় বাহিনীকেও এসে এই ঠিকা করে দেবে, 3 বছর 4 বছর 2 বছরের জন্য কেন্দ্রীয় বাহিনী ওই BSF, CICF, RPF করে দেবে। কিন্তু জয়দেববাবু, এগুলো তো হবে। ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা উল্লেখ করলেন সেটা হচ্ছে ইনকামবেন্ট সরকারের নানান রকম সমস্যা থাকে, খুব সত্যি, কিন্তু তাদের হাতে এটাও থাকে যে দেখানোর মতন যে আমরা 10 বছর ধরে এটা দেশটাকে চালিয়েছি, একটা স্থায়ী সরকার গড়েছি। সেই স্থায়ী সরকারের দিকেই কি মানুষ বেশি ঝুঁকে থাকেন? আমি খুব সংক্ষেপে স্থায়ী সরকারে আমার যদি পেটের ভাত না দেয়, স্থায়ী সরকার যদি আমার সঞ্চয় কমিয়ে দেয়,
স্থায়ী সরকার যদি আমার আয় না বাড়াতে পারে, স্থায়ী সরকার যদি চীনের হাতে 4060 কিলোমিটার জমি তুলে দেয়, স্থায়ী সরকার যদি আজকে আমাদের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে আমাদের সবকিছুতে অধঃপতনে নিয়ে যায়, আমাদের ব্যাংকের টাকা সিকিউরিটি নেই, এলআইসির টাকা সিকিউরিটি নেই, আমাদের সরকারি চাকরি সিকিউরিটি নেই, বেসরকারিকরণ করে চাকরির বাজারকে পুরো ডামাডোল, এআই আসছে তার জন্য কোনো কাউন্টার তোমার মেকানিজম তৈরি নেই, একটা যে বিরাট সুনামি উঠবে চাকরি যাওয়ায় এআই আসার ফলে, তার কোনো কাউন্টার মেকানিজম মোদি বলতে পেরেছে? কোনো কনস্ট্রাকটিভ কথা মোদি বলতে পেরেছে যে এআই কে কি করে আটকাবো, কি করে বেকারত্ব দূর করব, কি করে কৃষকদের আয় এবারে আমি তো দুগুণ করব বলেছিলাম এবারে চতুর্গুণ করব, তার কোনো রোডম্যাপ প্ল্যান কিছু দিয়েছে জনগণের? প্রত্যেকটা জনসভায় শুধু এসে হিন্দু মুসলিম মঙ্গলসূত্র আর নইলে ওই ডামাডোলের গল্প দিয়ে চলে গেছে। কোথাও কনস্ট্রাকটিভ একটা জনসভায় কোথাও কথা বলেছে যে হ্যাঁ বেকারদের চাকরি হবে, অগ্নিবীরদের কি সুরক্ষা দেওয়া হবে, কোথায় ওষুধের দাম কমবে, কিভাবে মানুষের সঞ্চয় বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, কোথাও তো কিছুই নেই। মানুষ তো শুনতে গেছিল, কিন্তু তবুও কি মানুষ এনডিএর দিকেই ঝুঁকে থাকবে, বিজেপির দিকেই ঝুঁকে থাকবে? সত্যি সত্যি যেরকমটা দেখানো হচ্ছে এই মুহূর্তে, আমি একদম কনক্লুশনে চলে আসবো, একদম শেষের দিকে, সত্যি সত্যি যেরকমটা দেখানো হচ্ছে বিভিন্ন এক্সিট পোলগুলোতে সেরকমটাই ঘটবে ফলাফল, নাকি এক্সিট পোলকে একদম উল্টো দিকে, এক্সিট পোলের একদম উল্টো দিকে রায় দেবে মানুষ? সেই দিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। তবু আমি একবার একটুখানি পশ্চিমবঙ্গের দিকে ফেরবার চেষ্টা করব। আমি লাস্ট একটু ফিগার্স, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের দিকে যাব, একটু সংখ্যাগুলো জানতে চাইবো দেবাঞ্জনদার কাছ থেকে। প্রথমে ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, যে ঠিক কি হতে পারে বলে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ফলাফল? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই যেটা আমি মানে সেক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করবো, সেক্ষেত্রে বাম কংগ্রেসের জোটটা কোথাও প্রভাব বিস্তার করতে পারে কিনা? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হতে চলেছে, আমার ব্যক্তিগত মত, আমার অ্যানালিসিস যা তুল্যমূল্য বিশ্লেষণ করে এতদিন ধরে করেছি, তার ট্রেন্ড যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এখানের ভোটটাও কিন্তু ডাইরেক্ট দুজনের মধ্যেই লড়াইটা হচ্ছে, মানে তৃণমূল কংগ্রেস দুই ফুলের মধ্যে লড়াই এবং বিজেপির মধ্যে লড়াইটা সীমাবদ্ধ থাকছে। বাম ফ্রন্টের পার্সেন্টেজ অফ ভোট হয়তো সামান্য কিছু বাড়তে পারে, কংগ্রেসেরও বাড়বে, কিন্তু সিটের নিরিখে সেটা তারা কতটা প্রস্ফুটিত করতে পারবে সে সম্পর্কে আমি যথেষ্ট সন্দিহান। কংগ্রেস একটি সিট পেলেও পেতে পারে, যেটা বহরমপুর, এখনো আমি অজিত চৌধুরীকেই আমি আমার বাজি হিসেবে ধরে রেখেছি। বাম ফ্রন্ট হয়তো বা একটা সিট পেলেও পেতে পারে, তবে সেটা সম্পর্কে আমি যথেষ্ট সন্দিহান। মুর্শিদাবাদ আরেকটি সিট হয়তো কোথা থেকে হতে পারে, কিন্তু সম্ভাবনা কম, বাট কংগ্রেসের একটি সিটের সম্ভাবনা রয়েছে। আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি কিন্তু এবার যেটা পশ্চিমবঙ্গে হতে চলেছে, ওই ইংরেজিতে বলে নেল বাইটিং ফিনিশ। আমার প্রেডিকশন হচ্ছে বিজেপি গতবার 18টি পেয়েছিলেন, এবার বিজেপি কিন্তু 18 থেকে কম হবে না, ওটা 20 থেকে 21 হতে পারে, এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও সেটা 20 থেকে 21 হতে পারে। এবং লক্ষণীয়ভাবে এবারই হয়তো বিজেপির সর্বভারতীয় ইতিহাসে পশ্চিমবঙ্গে বলা যায় না প্রথম দল হিসেবেও বিজেপি আত্মপ্রকাশ করতে পারে, মানে ওই ব্যাপারটা দাঁড়াবে 22-20 বা 22-21-1, মানে বিজেপি 20 থেকে 22, তৃণমূল কংগ্রেস 19 থেকে 20, এবং কংগ্রেস এবং সিপিএম এর যে জোট হয়েছে তারা 1 থেকে 2টি সিট পেতে পারে। বেশ, আমি একটু জয়দেব ঘরের কাছে যাবো, একটু সংখ্যাগুলো, সংখ্যা তত্ত্ব। 2019-এ লক্ষ্মীর ভান্ডার ছিল না, 49% ভোটাররা লক্ষ্মীর ভান্ডার 500 টাকা পায়নি, ওই জন্য কোন রকমে আর তৃণমূল কংগ্রেস সিরিয়াসলি বিজেপিকে নেয়নি, বিজেপিকে এলেভেলে দুধে ভাতে ধরে রেখেছিল, যার জন্য মানে ওই সেম সাইড গোল হয়েছে, এবং বিজেপিকে কাউন্টার করবার জন্য লোকসভায় গা ঘামায়নি তৃণমূল কংগ্রেস 2019-এ, যার জন্য অঘটনটা ঘটেছে। আর এবারে তো 500 টাকার লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, 49% তো পুরো ডাইরেক্ট ওদিকে। এছাড়া এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ঘুঁটি সাজিয়েছে, বিজেপি তো পুরো নাকানি জবানি খেয়ে গেছে। দেখুন, আমি পরিষ্কার কথা বুঝি, আগের বারে শিরাফুলিয়া অমিত শাহ বলেছিল আপকি বার 200 পার বলেছিল, আইপ্যাক প্রশান্ত কিশোর বলে দিয়েছিল যে 100 গন্ডি টপকাতে পারবে না। প্রশান্ত কিশোর নেই, কিন্তু প্রশান্ত কিশোরের আইপ্যাক এখনো কাজ করছে তৃণমূল কংগ্রেসের জন্য। এবং আজকে আপনি দাঁড়িয়ে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে, 33টা আসনের মধ্যে 23টা প্যাকেট করে ফেলেছি, 9টা বাকি আছে, ওখানে আরো 6টা, তার মানে 23 আর 6 29 প্লাস, মানে 30-এর কাছাকাছি এবারে তৃণমূল কংগ্রেস তো আটকাতে পারবে না। কারণ ঘটনাটা হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, এটার জন্য দেখবেন এবারে ডিভিডেন্ড কত হবে, 213 তো ডিভিডেন্ড তুলেছে শুধু 500 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক যখন উঠেছে মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার। কোন মা বোনকে শুনিনি বলতে তৃণমূল ছাড়া বিজেপি,
কারণ 1,000 টাকা ডাইরেক্ট। দেখুন আমরা মেয়ের শ্রদ্ধা কি বলবো ইমোশনাল ফুল, আমরা হিন্দু মুসলমান হেন তেন ওই সই মুদ্রা দেখি, মেয়েরা কিচ্ছু দেখে না, পকেটে দিয়েছ সোজা ভোট নাও, দাও নাও, সোজা ইকুয়েশন। আমরা মানে যারা পুরুষরা একটা সত্যি কথা ইমোশনাল ফুল, আমরা অনেক কিছু ভাবি, চিন্তা করি, অ্যানালিসিস করি, কিন্তু মেয়েরা ভোট দিতে গেছে। অনেকে বলেছে আমাকে, বিজেপির সমর্থকরা বলছে দাদা বাড়ির বউকে বোধহয় রাজি করাতে পারবো না যে বিজেপিকে ভোট দিতে, কারণ ওর 1,000 টাকাটা দরকার, আমি দেবো কিন্তু আমার বউটা যদি গিয়ে বোধহয় বলবে এখানে যে বিজেপিকে দেবো, গিয়ে কিন্তু দেবে তৃণমূলকে। অতএব কারণ দেখুন এই যে লক্ষ্মীর ভান্ডার তো বিজেপি কংগ্রেস সিপিএম দেখে দেয়নি, প্রত্যেকে পেয়েছে লক্ষ্মীর ভান্ডার। ভারত এখন যদি পশ্চিমবঙ্গে আপনি দেখেন যে 100টা মহিলার মধ্যে যারা চেয়েছে সেরকম পায়নি লক্ষ্মীর ভান্ডার, হয়তো আপনি 110 জনও খুঁজে পাবেন না। তো যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে সেই স্তরটা কিন্তু দেবে। এবং দেখুন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সমব্যাথী, সবুজ সাথী, এগুলোর এফেক্ট ছিল ছিল এগুলো দেখুন ওই আর সব থেকে বড় কথা হয়েছে যে ভগবান ছিল অভিজিৎ গাঙ্গুলি, সে ভগবান থেকে যখন দানবের রূপে দাঁড়িয়ে গেল ভোটে, সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের পুরো পারসেপশনটা চেঞ্জ হলো। মানুষ ভাবছিল তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, চাকরি দুর্নীতি করেছে, আই বাবা অভিজিৎ গাঙ্গুলি কি সব রায় দিচ্ছে, এই ও বাবা যাকে বেড়াল থেকে ঝুলি বেরিয়ে এলো, রায় দিয়ে গুটি গুটি সুচ্চুরি গিয়ে বিজেপিতে দাঁড়িয়ে ভোটের লড়াই লড়ছে, ভোটের ডিভিডেন্ড খেতে গেছে, যেভাবে রঞ্জন গগৈ গেছে, আরো বিচারপতিরা গেছে। তো এই যে একটা মানুষের মনে পারসেপশন চাকরি দুর্নীতি নিয়ে হতে শুরু করেছিল, অভিজিৎ গাঙ্গুলির বিচারপতি পদে তড়িঘড়ি ইস্তফা দিয়ে রাজনীতিতে চলে যেতে পাবলিক বুঝলো ও বাবা তুমি তোমার ধান্দা বুঝে নিলে, রিটায়ার হবে 6 মাসে, গিয়ে জয়েন করলে রাজনীতিতে কামাইয়ের জন্য, তুমি আমাদের একটা আলাদা আবেগ তৈরি করেছিলে, সেই আবেগটা কিন্তু পুরো প্যারাডাইস লস। তাহলে বিজেপির আসন তার মানে কমছে। 30টা যদি তৃণমূল কংগ্রেস পায় জয়দেব ঘরের প্রেডিকশন অনুযায়ী, তাহলে ভারতীয় জনতা পার্টি 30 প্লাস, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 বলেছে, আমি বললাম 30 প্লাস। বেশ, তাহলে ভারতীয় জনতা পার্টি ঠিক কতগুলো আসন পেতে পারে বলে মনে হচ্ছে? ভারতীয় জনতা পার্টি তৃতীয় স্থানে যাবে, দ্বিতীয় স্থানে বাম কংগ্রেস জোট উঠে আসবে। তৃতীয় স্থানে যাবে ভারতীয় জনতা পার্টি, মানে ওই বাকি 12টা আসন নিয়ে লড়াই হবে। কিন্তু দেখবেন যেমন কিছু কিছু জায়গায় আমি বলছি এবারে সিপিআইএম এবং কংগ্রেসের যে ফাইটটা হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেসও কিন্তু মানে এগুলো ভেতরের অ্যানালিসিস আমি বলতে পারবো না অন এয়ার, তৃণমূল কংগ্রেসও চায় কংগ্রেস এবং সিপিএম উঠে আসুক, বিজেপি পশ্চিমবঙ্গ বাম কংগ্রেসের ভোটটা বাড়লে ভারতীয় জনতা পার্টির ভোটটা কমবে, এই ইকুয়েশন, তাই তো? কিন্তু কোন কোন ক্ষেত্রে কিন্তু হ্যাঁ জোটটা করলেই ভালো হতো, সেরকমটাই হয়তো মনে হচ্ছে। পলিটিক্যাল ব্লান্ডার হতো এই মুহূর্তে ভোটে গিয়ে ব্লান্ডার হতো। দেখা যাবে কি হতে চলেছে। একদম আর মাঝখানে মাত্র একটি দিন, মাঝখানে মাত্র একটি দিন, আর সেই একদিনের পর ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছয়, অবশ্যই এটা মতের বিনিময়, শুধুমাত্র তর্ক নয়, বিতর্কও নয়, এটা মতের বিনিময়, আমরা সেটাই করতে বসেছিলাম আর কি মুখোমুখিতে। অনেক ধন্যবাদ ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে, অনেক ধন্যবাদ জয়দেব ঘরকে আমাদের সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই মুখোমুখি তো ছিলেন আপনারাও, মুখোমুখি আপনাদের সঙ্গে হতে হবে আবার 4 তারিখ, তার কারণ সেদিনই ভোটের রেজাল্ট আউট হচ্ছে, অর্থাৎ ভোট গণনা হচ্ছে, ফল প্রকাশ হচ্ছে। অবশ্যই সেদিনকে ঠিক কি হয়, এক্সিট পোলের ফলাফল অনুযায়ী বা ওপিনিয়ন পোলের ফলাফল অনুযায়ী ফলাফল হয় গোটা দেশের 543টা আসনে, তার মধ্যে রয়েছে এই রাজ্যের 42টা আসনও। সেই আসনগুলো ঠিক কি ফলাফল হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, ভবিষ্যৎবাণী মেলে কিনা সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। আজকের মুখোমুখি এই পর্যন্তই, নমস্কার।